আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ২০২৪ সালে দেশটির মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগের বিষয় রয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে গত জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করছে। আরও জানানো হয়, অপরাধীদের জবাবদিহি করার জন্য বিচার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অতীতের সরকারের সময়ে বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেফতার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ, সাংবাদিক ও শ্রমিকদের উপর সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেছিল। ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফর্ম বিতরণ করা হচ্ছে। ডাকসু ভবনে আছেন সহকর্মী নূর হোসেন, আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে কে কে ফর্ম নিয়েছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। লিমা, আমি আসলে ডাকসু ভবনে নেই। ডাকসুর যেই প্রধান নির্বাচন কমিশনার বা এখানে যাকে চিফ রিটার্নিং কর্মকর্তা বলা হচ্ছে, তিনি বসেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবনটি রয়েছে সেই সিনেট ভবনে, এবং সেখানে তার কার্যালয় বা অফিস স্থাপন করা হয়েছে। সেই কার্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা প্রার্থী হচ্ছেন বিভিন্ন পদে, 28টি পদ এবার রয়েছে, সেই 28টি পদে যারা প্রার্থী হচ্ছেন তারা একটু পরপর আসছেন, এসে তার যে অফিস রয়েছে, তার যে কার্যালয় রয়েছে, সেখান থেকে তারা তাদের যে ফর্ম সেটি 300 টাকা দিয়ে গ্রহণ করছেন। এবং এখন পর্যন্ত আমরা আজকে দিনের মতো করে 3 জনকে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী হয়ে ফর্ম কিনে নিয়ে গেছেন বা ফর্ম নিয়ে গেছেন, এরকম এখন পর্যন্ত আমরা 3 জনকে পেয়েছি। এবং গতকালও ফর্ম বিতরণ হয়েছে। সেই গতকালের হিসেবটিও আমাদের কাছে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে গতকাল 6 জন বিভিন্ন পদে প্রার্থিতার জন্য ফর্ম নিয়েছেন। তবে এখন পর্যন্ত যেই জমজমাট হবার যে বিষয়টা, সেটি আমরা সেভাবে দেখছি না। শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে, তাদের যেই ফর্ম বিতরণ বা তাদের প্রার্থী যারা হবেন তাদের যে ফর্ম কেনা, সেটি এখনো হচ্ছে না। কারণ তাদের যে কে কোন পদে দাঁড়াবেন, ভিপি কে হবেন, জিএস কে হবেন, এজিএস কে হবেন, এই বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে এবং প্যানেলকে কেন্দ্র করে কাকে নেওয়া হবে, কোন ধরনের প্রার্থীদেরকে নেওয়া হবে, কোন ধরনের শিক্ষার্থীদেরকে নেওয়া হবে, সেসব বিষয়ে আলোচনা করছেন। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে আজকেও জানিয়েছেন যে ডাকসু নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কা তিনি দেখছেন না। নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতির যে দরকার রয়েছে, সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে রেখেছে। এবং আগামী মাসের যে 9 তারিখ নির্ধারণ করা হয়েছে, সেদিনই উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন হবে। লিমা, জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের খবর। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেল ব্লকেট কর্মসূচি পালন শুরু করছেন শিক্ষার্থীরা। সকাল 9টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেল গেটে তারা এ ব্লকেট কর্মসূচি শুরু করে। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠান 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস সকাল 9টা 39 চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল 11টা 28 অবরোধের মুখে আটকে রয়েছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। যেন প্রশাসনের কোনো অস্তিত্বই নেই। অবাধ লুটপাটে সৌন্দর্য হারিয়ে বিবর্ণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে যে কারো এমনটাই ধারণা হওয়া স্বাভাবিক। প্রশাসনের নাকের ডগায় সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের নজিরবিহীন ঘটনার খবর জানাচ্ছেন সজল ছত্রী। ক্যামেরায় ছিলেন আনিস রহমান। ভারতের এই পাহাড় শ্রেণী থেকে প্রতি বছর বর্ষায় বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ পাথর নেমে আসে সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী এই এলাকাটিতে। ভেসে আসে এই পাথর উত্তোলিত হবে নাকি ইকো ট্যুরিজম গড়ে উঠবে এই সংরক্ষিত পাথর দিয়ে, তা নিয়ে রয়েছে নানান মতভেদ। তবে কৌশলী হোক অথবা অবৈধ উপায়ে হোক, প্রতি বছরই পাথর উত্তোলন, পাথর চুরি যেন নিয়মিত ঘটনা।
সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে আঁতকে উঠবেন যে কেউ। গত বছরের 5 আগস্ট প্রশাসনহীনতার সুযোগে শুরু হওয়া লুটপাট সম্প্রতি সব সীমা ছাড়িয়েছে। জমে থাকা পাথর চুরির সাথে মাটি খুঁড়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে পুরো এলাকা। এই যে সরকারি সম্পদগুলো নিয়ে যাচ্ছে, এগুলো তো সরকারি খাতেও তো যাচ্ছে না টাকাগুলো। প্রশাসন তেমন বাধা দিচ্ছে না, বাধা দিলে কি আর আজকে এরকম লুটপাটটা হতো না। পরিবেশ কর্মী ও স্থানীয়দের অভিযোগ, গত 1 বছরে সাদা পাথরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। এখন শুনছে এখানে সাদা পাথর নামে একটা স্পট আছে, তো দেখে ঘুরে আসি, অনেকজন থেকে শুনছে। এখন এখানে এসে দেখে মনটা একবার কালো হয়ে গেছে, সাদা পাথর আর সাদা নাই। তো আমাদের মেইন আকর্ষণ ছিল এই যে সাদা পাথর দেখার, প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার, কিন্তু আমরা এসে শুনি যে পাথরগুলো চুরি হয়ে যাচ্ছে বা নেই। এখন আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি না। এটা দেখার জন্য আমরা আসলে কষ্ট করে এখানে আসা, কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানে গর্ত হয়ে আছে, কিছুই নেই। সাদা পাথর বলতে নাম শুনছে মাত্র, এখানে কোনো পাথর দেখতে পাচ্ছি না। গাফলাতে আপনার পুলিশ প্রশাসন থাকতো, আইতো, ওটা বন্ধ হইল না। এই লুটপাটের জন্য স্থানীয়রা দায়ী করছেন প্রশাসনের অবহেলাকে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিক ও সমন্বয়কদের সমন্বিত লুটপাটে অসহায়ত্বের কথা জানালেন স্থানীয় প্রশাসন। পাথর আসলে আটকানো যাচ্ছে না, আমরা রেগুলারই মোবাইল কোর্ট করছি। এখন আসলে মোবাইল কোর্টের অভিযান যখন শেষ করে ক্লোজ করে চলে আসি, তখন আবার তারা যে পাথর তুলতেছে। আর এখানে হয়তো অন্য বাহিনী যারা আছেন তারাও যদি একটু সক্রিয় ভূমিকা পালন করতেন, হয়তো বা ডিজাস্টার। পেঁয়াজের বাজার 4 দিনের ব্যবধানে কেজিতে বেড়ে গেল 20 টাকা, এতে মাথায় হাত ভোক্তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে। তাহলে এক লাফে কেজি 20 টাকা বেড়ে গেল কেন? তবে কি আমদানিকারক আর মধ্যস্বত্বভোগীদের লাভ আর লোভের হিসাবের মাসুল দিচ্ছেন ক্রেতারা? এসব প্রশ্নের উত্তর জানাচ্ছেন মেজবা হাসান। দেশের মানুষের দৈনিক খাবারের এক জরুরি অনুষঙ্গ পেঁয়াজ। একটু পেঁয়াজ না হলেই চলে না, সেটা হোক পান্তা ভাতে কিংবা মাছ, মাংস, ডাল অথবা আলু ভর্তায়। স্থির পেঁয়াজের বাজারে হঠাৎ করেই অস্থিরতা নেমে এসেছে। কেজি প্রতি 60 টাকা থেকে আচমকা 20 টাকা বেড়ে এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। দামের এমন বিস্তর ফারাকে নাকাল ভোক্তারা। গবেষণা বলছে, চীন ও ভারতের পর বিশ্বের 3য় বৃহত্তম পেঁয়াজ উৎপাদন করে বাংলাদেশ। খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, 10 বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন। 2024 সালে 28 থেকে 30 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 34 লাখ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় 4 লাখ মেট্রিক টন বেশি। এত উৎপাদনের পরও কেন অস্থির এ পণ্যের বাজার? পেঁয়াজের আড়ত রাজধানীর শ্যামবাজারে এনটিভি টিম। পেঁয়াজের বাজারে আগুন লাগার কারণ অনুসন্ধানে এখানে এসে কথা হয় ফরিদপুর ও পাবনা থেকে আসা 2 ব্যাপারীর সাথে। সকালে যে পেঁয়াজ 65 টাকা বিক্রি করলেন, দুপুর গড়াতে দাম হাঁকালেন 75 টাকা। কারণ জানতে চাওয়ায় রেগে গেলেন। কত টাকা কেজি বিক্রি হলে আপনার মনে হবে এদের লাভ হবে? ধরেন 90 টাকা, 95 টাকা, 100 টাকা এরকম করে বেচা কেনা আমরা যদি করে পারতাম তাহলে আমার কিছু লাভ হতো। এই বাজারের আড়তদারদের দাবি, 1 কেজি পেঁয়াজে কমিশন পান 1 টাকা। এভাবেই একের পর এক হাতবদল কমিশন বাণিজ্যের মাধ্যমে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। ওই দুটো কিনছে 60 টাকা, ওই লাল পেঁয়াজ এবার দেশে প্রচুর পেঁয়াজ আছে, আমাদেরকে মাল দেয়, আমরা কমিশনে বেচি। এই গবেষক বলছেন, ঘাটতি নয় বরং নড়বড়ে বিপণন ব্যবস্থার কারণেই এক লাফে বেড়ে যায় দাম। তাহলে সমস্যাটা হলো আমাদের স্টোরেবিলিটি, স্টোরেজ করার কন্ডিশন, আমাদের টেকনোলজিগুলো আমাদের কাছে এখনো খুব অ্যাভেলেবল হয় নাই, যেখানে কৃষকরা স্টোর করতে পারবে। শুধুমাত্র শীতেই আমরা পেঁয়াজ উৎপাদন করছি। বর্ষাকালের জাত যদি পপুলার করতে পারি এবং আমরা যদি এরকম ওপেন ফিল্ডে প্রোডাকশন করতে পারি, তাহলে দেখা যাবে যে পেঁয়াজের কৃষকরা উৎপাদনে আগ্রহী হবে। চাহিদা যখন বাজারে বেড়ে যায় তখন মজুদ থেকে ছেড়ে দিতে হয়, কিন্তু যেহেতু সরকারের নিজস্ব ক্যাপাসিটি বা কৃষকের কাছে স্টোরেজ নাই, কাজে তাদের এখন থেকে এখন ছেড়ে দেওয়ার স্কোপ কম। এখন হলো মজুদদারের হাতে, মজুদদারদের হাত থেকে এখন ছাড়াইতে হবে। সমস্যা মোকাবেলায় দেশের উৎপাদনশীল পেঁয়াজের জাত উদ্ভাবনের তাগিদ গবেষকদের। এইরকম বৃষ্টির মাঝেও যদি বস্তায় আমরা যদি পেঁয়াজ চাষ করি, তাহলে দেখা যায় যে পেঁয়াজে কোনো ক্ষতি হয় না এবং পেঁয়াজের বালটা কিন্তু অনেক বড় হয়। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে
আগামী মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ লাখ মেট্রিক টন। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনহীন রাষ্ট্র গণতন্ত্রের নমুনা হতে পারে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্র চায় না। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। গণতন্ত্র তখনই চূড়ান্ত হবে, নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে, সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। উজানের ঢলে পদ্মায় তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার ও এর সংলগ্ন নদী তীরে। স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন শুরু হয় দিঘিরপাড় বাজার এলাকায়। আধা ঘন্টার মধ্যেই বাজারের দুটি দোকান নদীতে বিলীন হয়ে যায়। এছাড়া আরও কয়েকজনের দোকানের মাটি ইতিমধ্যে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে মালপত্র সহ দোকানের অবকাঠামো সরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।